কি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও না তোমাদের দোয়াতে খুব ভালো আছি। বন্ধুরা, আজকে যে গল্পটা বলবো তোমাদের মাঝে খুব রোমান্টিক গল্প, কারণ এটা আমার জীবনের গল্প। এই গল্পটি শুনে তোমরা খুব মজা পাবে। বন্ধুরা, বিধবা হওয়ার যে কী জ্বালা, সেটা আজকে আমি হাড়ে হাড়ে বুঝতে পারি, হাড়ে হাড়ে টের পাই। কারণ আমার মাত্র বিয়ে হয়েছিল 13 মাস। এই 13 মাস পরেই আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেল। আর এদিকে আমার শ্বশুরবাড়িতে আমার স্বামী আর শ্বশুর ছাড়া কেউ নেই, কারণ আমার শাশুড়িটা অনেক আগেই মারা গিয়েছে। আর আমার এইদিকে শ্বশুর একজন সরকারি চাকরিজীবী, সে একটা রিটায়ার্ড প্রাপ্ত মানুষ, সবসময় বাড়িতেই বসে থাকে, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু অনেক কিপটা, যেন কোনো কিছুই খরচ করতে চায় না। তাই শ্বশুরের সঙ্গে কিভাবে থাকলাম, আর শ্বশুর আমাকে মাঝে মাঝেই, বন্ধুরা, গল্পটি শোনার আগে তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে আশেপাশে বন্ধুদের দেখার সুযোগ করে দাও। বন্ধুরা, আরেকটি কথা না বললেই নয়, গল্পটি কিন্তু শুরু থেকে শেষ অবধি পর্যন্ত শুনবে, টেনে শুনবে না, কারণ গল্প টেনে শুনলে কোনো মজা পাবে না। তাই বন্ধুরা, আর সামনে কথা না বাড়িয়ে চলে যাই আমার মূল গল্পতে। বিয়ের পরে যেন খুবই সুখ, এত আনন্দ, এত ভালোবাসা, যেন স্বামীর ভালোবাসা পেয়ে আমি সব কিছুই ভুলে থাকতাম। আমার স্বামী একটু বেকার ছিল, মাঝে মাঝে কাজে যেত না, কিন্তু আমাকে বিয়ে করার পরে স্বামী আমাকে প্রচণ্ড ভালোবাসতো। আমি যখন যেটা বলতাম বন্ধুরা, তখন সেইটাই শুনত। কিন্তু আমাকে নিয়ে আসার পরে আমার স্বামী যেন কাজের জন্য পাগল হয়ে থাকতো, সবসময় যেন ছটফট করতো। এভাবেই আমি নতুন অবস্থায় প্রায় আমার স্বামীর বাড়িতে 6 মাস অবধি চলে গেল। কিন্তু আমার স্বামী যেন আমাকে বাচ্চা নেওয়ার কথা বলতেই দেয় না। আমি যখনই বলি, আচ্ছা তুমি বাচ্চা কাচ্চা নেবে না, তখন আমার স্বামী বলতো, না না, আর কয়টা দিন এভাবে যাক না, কারণ মাত্র 6 মাস বিয়ে করেছি, কয়েক মাস ভালো যাক, বছরখানিক খুঁজুক, তারপরে নাই দেখবো। কারণ এখন যদি বাচ্চা কাচ্চা নিয়ে ফেলি তাহলে সুখটা যে চলে যাবে, কারণ তুমি তখন বাচ্চাকেই আদর যত্ন করবে, আমাকে কি দেখবে। আমার স্বামী যেন অনেক কিছু আমাকে বোঝাতে থাকলো। বন্ধুরা, এই কারণে আমার স্বামী বাচ্চা কাচ্চা নিত না, কারণ আমাকে প্রচণ্ড ভালোবাসতো। আর আমিও আমার স্বামীকে একেবারে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম, কারণ আমি একটা হ্যান্ডসাম মেয়ে। আমাকে আমার স্বামী দেখে সবসময় পাগলের মতো ভালোবাসতো। আমার স্বামীটাও খুব হ্যান্ডসাম ছিল, আমার শ্বশুরের একমাত্র ছেলে। আর আমার শ্বশুর একজন সরকারি চাকরিজীবী, রিটায়ার্ড প্রাপ্ত, সবসময় বাড়িতেই বসে থাকে। আর আমার শাশুড়ি আজ থেকে 3 বছর আগে মারা গেছে, কিন্তু আমার শ্বশুর এখনও অনেক হ্যান্ডসাম, কারণ আমার স্বামীর মতোই প্রায় দেখতে লাগে, মনে হয় যেন একটা ইয়াং যুবক ছেলে। তারপরে বন্ধুরা, হঠাৎ একদিন আমার শ্বশুর, আমার স্বামীর কাজ নেই বলে আমার শ্বশুর বলল, শোনো বৌমা, তোমার স্বামীর তো কোনো কাজ কাম নেই, তাই মনে করি কি কিছু টাকা দিয়ে আমি বিদেশ পাঠিয়ে দিই। তখন আমি বললাম, বাবা, এত টাকা খরচ করে ওকে বিদেশ পাঠিয়ে দিবেন? ওর কোনো কাজকর্ম নেই, কিছু নেই, ওখানে যাই কি করবে? কারণ ও হাতের কাজ জানে না, ও তো অনেক কষ্ট করবে বিদেশে। আর সবে মাত্র আমাদের বিয়ে হয়েছে, এভাবে এখনই বিদেশ চলে গেলে। তখন শ্বশুর আমাকে বলল, শোনো বৌমা, স্বামীর আয় উন্নতি খাতিয়ে হলে, কিছু করতে হলে, জমাতে হলে স্বামীকে বিদেশ পাঠাতেই হবে। কারণ আমার ছেলে এখানে বসে থাকলে, তোমার পাশে পাশে থাকলে অনেক সমস্যা হতে পারে, ও কাজকর্ম করে খেতে পারবে না তো। কারণ আমি একটা সরকারি চাকরিজীবী, রিটায়ার্ড প্রাপ্ত, বসে আছি। এইটা বসে বসে খালে তো আমার সব কিছু ধ্বংস করে ফেলবে, ফুরায় ফেলবে। তাই বলে কি, তুমি রাজি হয়ে যাও, তোমার স্বামীকে একটু বোঝাও, তাহলে বিদেশ যেয়ে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবে, দেখবা অনেক কিছু তোমাকে সুখ দিতে পারবে, অনেক কিছু কিনে দিতে পারবে, সব কিছুই দেখবা ভরপুর। দেখো না, কত মানুষ বিদেশ যায় থাকে স্বামী ছাড়া, আর তুমি যেন যেতেই দিতে চাচ্ছ না, কেন এমন করছো? তখন আমি আমার শ্বশুরকে বললাম, শোনো বাবা, আমার স্বামী যদি এখন বিদেশ চলে যায়,
আমি শুধু ভাবছি ও যায় বিদেশ কি করবে, এইটাই ভাবছি, তাছাড়া বাবা অন্য কিছু না। তারপরে বন্ধুরা, আমার শ্বশুর যেন আমার কথায় মানতেই চাচ্ছে না। অবশেষে আমার শ্বশুর আমার উপরে মনটা খারাপ করে চলে গেল ঘরের মধ্যে। বলল, যা হয় সেটাই করোগা, কারণ তোমরা স্বামী স্ত্রী, তোমার ভালোর জন্যই বলছিলাম। কারণ এভাবে ছেলেটা বসে থাকলে আস্তে আস্তে গুরু হয়ে যাবে। কারণ বাপের টাকা আছে বিদায় আজ বসে খাচ্ছে, আমি যখন চলে যাব তখন কার টাকা খাবে, কয় টাকায় পেনশন পাবো? তখন আমি বললাম, আচ্ছা বাবা, আপনার ছেলে তাহলে বাড়ি আসুক, আমি ঠিক বোঝায় বলবো। হঠাৎ এভাবে সারা দিনটা চলে যাচ্ছে। তারপরে সন্ধ্যার পর আমার স্বামীটা বাড়ি ফিরল। আমি ভাত বেড়ে দিয়ে তাকে খাওয়ার সময় বলছি, শোনো, তোমার বাবা না এইরকম বিদেশের যাওয়ার কথা বলছে, তুমি কি যাবে? তখন আমার স্বামী বলল, তোমাকে ছেড়ে যাওয়ার কোথাও যেতে ইচ্ছা করে না। এদিকে কাজ কামনে ঠিক আছে, কিন্তু কোনো কিছু যে ভালো লাগে না। কি যে করি এখন, কোনো কিছু যে বুঝে উঠতে পারছি না। তোমারও তো অনেক কিছু লাগবে, কারণ তুমি একটা মেয়ে মানুষ, আমার এত সুন্দর একটা বউ, তোমার জন্য আমার মায়া হয়, কারণ আমি তোমাকে তেমন কিছু এখনও দিতে পারলাম না। আজ প্রায় বছর খানিক হতে গেল বিয়ের বয়স, কিন্তু তোমাকে আমি সুখী করতে পারলাম না। সব দিক দিয়েই সুখ দিই, কিন্তু আমি তোমাকে খাওয়া পড়ার দিক দিয়ে খুবই একটু কম দিই। কারণ খাওয়া পড়াটাই যদি না ভালো করে দিতে পারি, তোমার যে সুন্দর চেহারা, যে সুন্দর ফিগার, এটা আস্তে আস্তে শুকায় যাবে। তখন তো ভালো লাগবে না। একটা মেয়ে মানুষের শরীরে যদি হালকা একটু মাংস এটা ওটা না থাকে, তাহলে শুকনাটা ভালো লাগে না। আমার স্বামী যেন আমাকে অনেক কিছু বোঝাতে লাগলো। তারপরে আমি বললাম, ঠিক আছে, তুমি না হয় 5টা বছর থেকে এসো। তারপরে অনেক বোঝানোর পরে আমার স্বামী রাজি হলো। তখন আমার শ্বশুরকে আমি গিয়ে বললাম, বাবা, আপনার ছেলে রাজি হয়েছে, আপনি সব কিছু এদিকে ঠিক করেন। তখন আমার শ্বশুর বলল, ঠিক আছে, রাজি যখন হয়েছে, আমি এই সপ্তাহের মধ্যেই সব কাগজপাতি ঠিক করে ওকে সঙ্গে করেই নিয়ে যাব, কারণ ওর ফিঙ্গার প্রিন্টের এটা ওটা লাগবে, কারণ ও ছাড়া তো হবে না, কারণ বিদেশ যাবেও, আমি তো আর না। তখন আমার শ্বশুরকে বললাম, ঠিক আছে, আপনার ছেলেকে আপনি আগামীকাল নিয়ে যেয়ে সব কিছু ক্লিয়ার করে আসেন। তখন আমার শ্বশুর বলল, ঠিক আছে বৌমা, তুমি যখন রাজি করেছ ভালো করেছো। দেখবা তোমার স্বামী বিদেশে অনেক টাকা পয়সা পাঠাবে, কারণ আমি তোমার শ্বশুর, আমি তোমাকে আর কি দিতে পারি? তুমি তো আমার কাছে সবসময় এভাবে ওভাবে যেতে পারো না, কারণ তুমি পরের মেয়ে। তোমার একটা মনের মধ্যে লজ্জা করবে যে আমি শ্বশুরের কাছ থেকে এটা ওটা চেয়ে নেব, আমার তো নিজের কাছে খারাপ লাগবে, তাই না? তখন আমি বললো, হ্যাঁ বাবা, আপনি আমার মনের কথাটা বুঝতে পেরেছেন। তখন আমার শ্বশুর বললো, হ্যাঁ, স্বামীর ইনকাম হলে দেখবা তোমাকে সব কিছু গোপনেই সব কিছু কিনে দিবে, সমস্যা মনে করো না। দেখ, আমি দেখি কালকেই ছেলেটাকে নিয়ে বিদেশ যাওয়ার সব কিছু ব্যবস্থা করি, ঠিক আছে? তখন আমি বললাম, ঠিক আছে। তারপরে বন্ধুরা, এভাবেই কয়েকটা দিনের মধ্যে আমার স্বামীর সাথে করে নিয়ে গিয়ে আমার শ্বশুর বিদেশে সব কিছু ব্যবস্থা করে ফেললো। এই তো আর 2 দিন পরেই তার বিদেশ চলে যাবে, পরশুর দিনকেই এরকম ফ্লাইট। তখন আমি আমার স্বামীকে বললাম, শোনো, তুমি বিদেশ যে কিছু অন্য কিছু করো না, কারণ অনেক মানুষ আছে এরকম বিদেশ যে বাড়িওয়ালাকে ভুলে যায়, স্ত্রীকে ভুলে যায়, কারণ ওখানে শুনছি অনেক বাঙালি সুন্দর সুন্দর মেয়ে আছে, বিদেশিরা মেয়ে আছে, কারণ তুমি ওদেরকে দেখে আবার আমাকে ভুলে যাবে না তো? তখন আমার স্বামী আমাকে বলল, না লক্ষ্মীটি, তোমার মুখ আর ওদের মুখটা অনেক পার্থক্য আছে, আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। তখন আমি বললাম, শোনো, তুমি তো চলেই যাবে, যেহেতু আর 2টা দিন সময় আছে, তুমি একটা বাচ্চা কাচ্চা আমাকে দিয়ে গেলে, কারণ তুমি বিদেশ থেকে আসলে বাচ্চাটা অনেক বড় হয়ে গেল, এখন যদি দিয়ে যেতে তাহলে সবচেয়ে ভালো হতো। তখন আমার স্বামী বলল, ঠিক আছে, তোমার যখন এত আশা ভরসা, যেহেতু বাড়িতে শুধু বাবা একা একা থাকবে, তোমারও দেখা যাচ্ছে একটা বাচ্চা কাচ্চা হলো, তুমি ওইটা নিয়ে সারাদিন সময়টা কেটে গেল, ঠিক আছে, আজকে প্রোডাকশন প্যাকেট টিকিট না ব্যবহার করে এভাবেই আজকে তোমার সঙ্গে রাতটা কাটিয়ে চলে যাব। তখন যেন আমি খুশিতে একেবারে অন্যরকম হয়ে গেলাম। তারপরে বন্ধুরা, এভাবেই রাতটা এলো। আমার স্বামী বিদেশ যাবে, তাই যেন আমাকে বাসর রাতে যেভাবে আদর সোহাগ করেছিল, ঠিক তার চেয়ে একটু বেশি আদর সোহাগ করলো। যেন সারা রাত 2জনে স্বামী স্ত্রী সুখে স্বর্গেতে একেবারে ভরে থাকলাম।
তারপরে বন্ধুরা এভাবে সকাল হলো। তারপরে আমরা দুজন বাথরুমের দিকে গোসল টোসল করে এসে রান্নার কাজে লেগে গেলাম। এদিকে আমার স্বামী এখনো ঘরের মধ্যে বসে আছে, যেন বিদেশ যাওয়ার কথা শুনে তার মনটা খারাপ, কারণ আমাকে ছেড়ে চলে যাবে। তো আমি রাত্রে অনেক কিছু বোঝাইছি, প্রায় সারা রাতে দুইজন চেতন, কারণ দুইজন আমার স্বামী চলে যাবে। দুইজন সারা রাতে এভাবে গল্প করেছি, আড্ডা দিছি। স্বামী স্ত্রীর বিষয় বন্ধুরা বুঝতেই তো পারছো। এভাবেই সারা দিনটা চলে গেল। তারপর আবার রাত হয়ে এলো। এভাবেই আমরা রাতটা কোনো মতো পাড়ি দিলাম, কারণ আমার স্বামী সকাল হলে চলে যাবে বিদেশ। সব কিছু রেডি একেবারে। আমার শ্বশুর যেন চারিদিকে ফোন এটা ওটা গাড়ি ঘোড়া সব কিছু কমপ্লিট করে রাখছে। হঠাৎ এভাবে সকাল হয়ে আমার স্বামী আমার হাতে, নিজের হাতে আমি ভাত খাইয়ে দিলাম। স্বামীটা যাওয়ার সময় আমাকে বলছে, ঠিক আছে আমি তো এভাবেই আজকে থেকে গেলাম, যাই হোক দেখি আল্লাহ কি করে, যদি বাচ্চা কাচ্চাটা হয় তাহলে ভালো, আর না হলে তার কিছু করার নাই। তখন আমি বললাম আল্লাহ ভরসা, দেখি কি হয়, কারণ তুমি এতদিন তো আমাকে বাচ্চা কাচ্চার কথা ভাবো নাই, যেহেতু এই রাতটা এভাবেই থেকেছ, দেখি কপালে কি আছে। আমার স্বামীটা বিদায়ের সময় আমার কপালে ঘরের মধ্যে থেকে আমাকে একটা চুমু দিয়ে আদর করে চলে গেল। এভাবে যেন আমি তার পিছন দিকে তাকিয়ে আছি, সে চলে যাচ্ছে। হঠাৎ দেখি সে একটা মাইক্রোর মধ্যে উঠে আমার শ্বশুরকে নিয়ে সে রওনা দিল। এভাবেই আমার স্বামীটা চলে গেল। সারা দিন একা একা বাড়িতে বসে চিন্তা ভাবনা করতে লাগলাম। হঠাৎ আমার শ্বশুর সন্ধ্যার সময় ফেরত আসলো। তখন আমাকে এসে বলছে, বৌমা তুমি কি টেনশন করছো? তখন আমি বললাম, বাবা ওটা আমার স্বামী, কারণ আপনার ছেলে ঠিক আছে, কিন্তু আমার স্বামী সবে মাত্র 1 বছর বিয়ে হয়েছে, কিন্তু একটা বাচ্চা কাচ্চাও হলো না, সে নিল না। কিন্তু আমি স্বামীকে ছাড়া কিভাবে থাকতে পারে? হয়তো কয়েকটা দিন এভাবে ভাবতে পারবো, কিন্তু এখন তো ভুলে থাকতে পারছি না। হঠাৎ আমি এখন সারাদিন কাকে নিয়ে থাকবো, কি করব? তখন আমার শ্বশুর বলল, কেন আমি তো আছি, টেনশন করছো কেন? তোমার শাশুড়ি বেঁচে নেই, কিন্তু আমি তো আছি। আমার শ্বশুর যেন আমাকে অনেক কিছু বোঝাতে লাগলো, আর বলল এই বাড়িতে কোনো সমস্যা হলে যেহেতু তুমি আর আমি আছি, আমাকে সব কিছু খুলে বলবে, কারণ কোনো কিছুতেই লজ্জা পাওয়ার দরকার নেই। তারপরে বন্ধুরা আমি শ্বশুরের কথা শুনে যেন মুগ্ধ হয়ে গেলাম, কারণ আমার শ্বশুরটা অনেক হ্যান্ডসাম, দেখতেও সুন্দর, কারণ আমার স্বামীর চেয়েও এখনও হ্যান্ডসাম মনে হয়। কারণ আমার স্বামী কাজকর্ম নাই বিদায়, তাই টেনশন করতে করতে যেন আমার শ্বশুরের চেয়েও একটু মনে হয় যেন বয়সটা বেশি হয়ে গেছে। তারপরও তো নিজের স্বামী আমাকে, আমার স্বামী প্রচণ্ড ভালোবাসে, অনেক ভালোবাসে। এরকম ভালোবাসা কোনো স্বামী স্ত্রীর মধ্যে পাই কি না আমার সন্দেহ আছে বন্ধুরা। তাই আমি অনেক সময় ভাবতে ভাবতে আমার শ্বশুর আমাকে অনেক কিছু বোঝালো। আমি তখন বললাম, বাবা ঠিক আছে, আজকের থেকে আপনি যেটা বলবেন সেটাই করবো, আর আমার যদি মনের কাছে কোনো কিছু চাওয়ার থাকে আমি আপনাকে খুলে বলবো, কারণ পুরুষ মানুষ তো শুধু বাড়িতে আপনি একাই, আর আমি তাছাড়া তো আর কেউ নেই। কারণ আপনার ছেলে কখন বিদেশ যে ফোন দিবে, কবে কর্ম পাবে, কবে টাকা পাঠাবে, তার তো দিক ঠিক নাই। তখন বলল, বৌমা সমস্যা নেই, আমি তো তোমাকে বারবারই বলছি, তুমি এখন থেকে যা কিছু হয় এ টু জেড এক কথায় তুমি সব কিছুই আমাকে খুলে বলতে পারো, কারণ আমি এই বাড়ির এখন বর্তমান গার্জিয়ান, আর তুমি হচ্ছে আমার পুত্রবধূ। সব সময় নিজেকে সবসময় মনে করবা আমি এই বাড়ির একজন ফ্যামিলির মানুষ, সব সময় আমাকে সব কিছু খুলেই বলবে। তখন আমি আমার শ্বশুরকে বললাম, ঠিক আছে বাবা, এখন আমার ভালো লাগছে না, আমি একটু বিশ্রাম নেব। তখন আমার শ্বশুর বলল, ঠিক আছে তুমি গিয়ে একটু বিশ্রাম নাও, আমিও সারা দিন গাড়ির মধ্যে ছেলেটাকে আগিয়ে দিয়ে এসছি, আমার যেন কোনো কিছু ভালো লাগছে না, আমিও একটু গড় দেব। এই বলে আমার শ্বশুর রুমের মধ্যে চলে গেল, আমিও আমার রুমের মধ্যে চলে গেলাম। এভাবেই যেন চিন্তা ভাবনা করতে করতে খাটের উপরে কখন যে ঘুমিয়ে পড়েছি বন্ধুরা, আমি কোনো কিছু বুঝতে পারছি না, কারণ শুধু স্বামীর আদরটাই আমার চোখের উপরে ভাসছে, তার মুখটা যেন সব সময় আমার উপরে ভাসে। শুধু কর্ম ছিল না, তাই তাকে বিদেশ পাঠিয়ে দেওয়া হলো। তারপরে বন্ধুরা এইভাবেই শ্বশুরের সঙ্গে কয়েক বছর আমি থাকতে লাগলাম, কিন্তু আমার শ্বশুরটা এত ভালো, সব সময় যেন
ফ্রি মাইন্ডেই আমার সঙ্গে কথা বলে, সবসময় আমাকে হাসি খুশিই রাখে। এভাবে আমার স্বামী চলে গেছে, যেন মনেই হয় না যে আমার স্বামী বাড়িতে নেই। সবসময় যেন আমার স্বামীর কথা মনে করতেই দেয় না। হঠাৎ একদিন বন্ধুরা আমার শ্বশুর আমাকে বলছে, শোনো বৌমা, তুমি মাঝে মাঝে দেখি, কারণ আমি তোমার পাশের রুমে শুয়ে থাকি, কেমন যেন কুকরা কুকরি করো, কেমন শব্দ আসে। তোমার কি কোনো শরীর খারাপ হয় রাত্রে? না কোনো কিছু স্বপ্ন টপ্ন দেখো? তখন আমি আর কি বলবো, কারণ আমি একটা ইয়াং যুবতী বউ। আমি জানো আমার শ্বশুরকে কোনো কিছু বলতে পারছি না, বোঝাতে পারছি না। তখন আমি আমার শ্বশুরকে বললাম, বাবা, আমার যেটা হয় সেটা আমার ভিতরেই থাক, কারণ আপনি আমার শ্বশুর। আপনাকে আমি আর খুলে কি বলবো, কারণ আপনারও তো বউ ছিল, সব কিছু তো বুঝতে পারেন, কিন্তু আমি আপনাকে খুলে কোনো কিছু বলতে পারি না, কারণ শ্বশুরকে কোনো কিছু বলা যায় না। যদি ভাসুর দেবর হতো তাহলে একটা কথা ছিল যে আমি তাকে সব কিছু ফ্রি মাইন্ডে কথাটা বললাম, কিন্তু শ্বশুরকে তো এগুলো বলা যায় না। তখন আমার শ্বশুর বলল, শোনো বৌমা, যেদিনকে আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে গেছে সেদিনকেই আমি তোমাকে বলছি যে কোনো কিছু লুকাবে না, কারণ আমি তোমার শ্বশুর। তোমার মনের মধ্যে কি হচ্ছে কি না হচ্ছে আমি একটু বুঝতে পারি, কিন্তু আমিও তো বলতে পারি না, কারণ আমারও তো স্ত্রী ছিল, মারা গেছে। কারণ স্বামী স্ত্রী এক জায়গায় না থাকলে অনেক কিছু হতে পারে। যাই হোক, এইভাবে রাত্রি এই রকম সাউন্ড শব্দ আমার যেন মাঝে মাঝে ঘুম ভেঙে যায়। তুমি যেন একটা অস্থিরতা বোধ করো, কেমন যেন চিল্লাই ওঠো অটোমেটিক। কিসের স্বপ্ন দেখো? তখন আমি বললাম, না বাবা, আমি কোনো স্বপ্ন দেখি না, কিন্তু আমার যেন ভিতরটা ভালো লাগে না। আপনি সব কিছুই দিচ্ছেন, খাওয়া পড়া এটা ওটা, কোনো কিছুর অভাব নেই। আর আপনার ছেলে এদিকে বিদেশ থেকে টাকা পয়সা পাঠায়, এখন তো খাওয়া দাওয়ারও সমস্যা নেই, সব সময় র্যামড্যাম খাচ্ছি যাচ্ছি, ঘুরছি আপনার সঙ্গে সংসারে। এই 3 বেলা 2 বেলা রান্না করছি, সুখেই তো আছি, কোনো সমস্যা নেই। তখন আমার শ্বশুর আমার পরে মন খারাপ করে বলল, ঠিক আছে বৌমা, বলার দরকার নেই, কোনো দিন যদি কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে বলো। তখন আমি বললাম, ঠিক আছে, অবশ্যই বলবো বাবা। তারপরে বন্ধুরা, হঠাৎ একদিন আমার শ্বশুর আমাকে বিকেলবেলা বলছে, শোনো বৌমা, আজকে না শহরে একটা মেলা হচ্ছে, কারণ এই মেলাতে আমি তোমার শাশুড়িকে প্রতি বছরেই নিয়ে যেতাম, কিন্তু তোমার শাশুড়ি আজ 3 বছর 4 বছর হলো মারা গেছে, কিন্তু আমি তো আর কাউকে নিয়ে যেতে পারি না, কারণ আমি তোমার শাশুড়িকে এই মেলাতে প্রত্যেক বছরে অনেক কিছু গিফট করতাম, কারণ আমার তো টাকা পয়সার অভাব নেই। তোমরা হয়তো জানো আমি একটু কিপটা টাইপের, তারপরও এখন আমি মারা গেলে আর খাবে কে? এগুলো পড়ে থাকলে তো সবই পড়ে থাকবে, কারণ এগুলো তো নেওয়ার মতো লোক নাই। যেহেতু আমার একটা ছেলে তাও বিদেশ থাকে, সেও তো অনেক টাকা পয়সা পাঠাচ্ছে মাসে মাসে। তাই বলি কি, তুমিও সারাদিন বাড়িতে বসে থাকো, আমিও বসে থাকি, চলো না একটু মেলা থেকে ঘুরে আসি, কারণ তুমি আমার বৌমা, আমার সঙ্গে গেলে তো তোমার সমস্যা নেই। তখন আমি বললাম, বাবা ঠিক আছে, আপনি তো মুরব্বী মানুষ, যেহেতু আপনি আমার গার্জেন, আর তার উপরে আমার স্বামীর বাবা, আপনি যেটা ভালো হয় সেটাই করুন। তখন আমি বললাম, ঠিক আছে, তুমি নতুন শাড়ি টাড়ি ওগুলো পরে নাও, আমি এখনই প্যান্ট শার্ট পরে রেডি হই, চলো 1-1.5 ঘন্টা মেলা থেকে ঘুরেই চলে আসবো। তখন আমার শ্বশুরের কথা শুনে আমি তাড়াহুড়া করে, আমি যেন বিয়ের পর আর কখনো বাড়ি থেকে বেরই হই নাই। শ্বশুর যখন মুখ ফুটে বলেই ফেললো মেলার কথা, তাই বন্ধুরা আমি খুশিতে যেন একেবারে গেদু গদু হয়ে গেলাম। যেন তাড়াহুড়া করে ঘরের মধ্যে গিয়ে সাজগুজ করে এসে আমার শ্বশুরের সঙ্গে আমি মেলাতে চলে আসলাম। মেলাতে এসে দেখি অনেক কিছু, ওরে বাবা, যে একেবারে অনেক কি অবস্থা, যেন মানুষের একেবারে সমারোহ, পাও দেওয়ার মতো জায়গা নেই, যেন ঠেলাঠেলি গোতাগুতি, এরকম যেন মানুষের ভিড়ে কোনো জায়গায় দাঁড়ানোর মতো অবস্থা নেই। হঠাৎ আমার শ্বশুরটা মেলার মধ্যে পড়ে গিয়ে চোট খেলো। তখন আমি বললাম, আচ্ছা বাবা, তোমার কি খুব লেগেছে? তখন বলল, বৌমা আমি তো একটু উঠে দাঁড়াতে পারছি না, একটু ধরো না আমাকে। তখন আমি তাকে ধরলাম, সে আমার কাঁধের উপরে হাত দিয়ে আমার কাঁধের উপর ভর করে উঠে দাঁড়ালো। তখন আমি 1-2 পা 3 পা করে তাকে কাঁধের উপরে হাতটা দিয়ে হাঁটিয়ে বেড়াচ্ছি। 1 মিনিট এভাবে হাঁটার পরে আমার শ্বশুর যেন একটু সুস্থ হয়ে গেল।
তারপরে বন্ধুরা আমি আমার শ্বশুরকে বললাম, বাবা চলো না বাড়ি যাই, তোমার অনেক চোট লাগছে, মেলাতে এসে 5-10 মিনিট না বের হতে, এভাবে না বেড়াতেই তোমার একটা অঘটনা ঘটে গেল, এভাবে আর এখানে থাকার দরকার নেই। তখন আমার শ্বশুর আমাকে বলল, শোনো বৌমা, আমি তোমাকে নিয়ে আসছি, যেহেতু আমি তোমার কাঁধের উপর হাতটা দিয়ে ভর করে হাঁটা চলাফেরা করে এখন যেন সুস্থ লাগছে, যাই হোক চলে যাব, আর আধা ঘন্টা থাকি না। তখন আমার শ্বশুরের কথা আমি কি করে ফেলবো, তার যখন ভালোই লাগছে আর কোনো ব্যথা নাই, তাই আমি আমার শ্বশুরের কথা শুনে যেন বেলার মধ্যে এটা ওটা দেখতে লাগলাম, যেন অনেক দামি দামি পোশাক এটা ওটা। আমার শ্বশুর শুধু আমার চোখের দিকে তাকায় আর ওই পোশাকের দিকে তাকায়, কারণ আমি কোন দিকে নজর দিচ্ছি যেন মাঝে সাঝে বলেই ফেলছি ওই পোশাকটা অনেক সুন্দর। এখন এই কথাগুলো যে আমি কোন কোন দোকানে বলে গিয়েছি বন্ধুরা, সেটা আমার শ্বশুর ফলো করছে। আমার শ্বশুর হঠাৎ একটা ফুচকার দোকান পেল, তখন বললো, বৌমা তুমি এখানে বসে ফুচকা খাও, আমি এখনই আসছি, সর্বোচ্চ 5-10 মিনিট শুধু যাবো আর আসবো, আমার এক বন্ধুর সঙ্গে দেখা করে চলে আসবো। বন্ধুরা আমি এদিকে ফুচকা খাচ্ছি আর আমার শ্বশুর আমি যে দোকানে যেটা যেটা চয়েস করেছিলাম শুধু মুখ দিয়ে বলেছিলাম যেটা অনেক সুন্দর, ওটা অনেক সুন্দর, সেগুলো যেন 5-10 মিনিটের মধ্যে একেবারে বড় ব্যাগে করে ভরপুরে একেবারে মার্কেট করে আমি ফুচকা খাওয়া শেষ নাই হতে আমার কাছে এসে হাজির। তখন আমি আমার শ্বশুরকে জিজ্ঞাসা করলাম, বাবা ব্যাগে এত কি? তখন বলো, বৌমা আমার পোশাক আশাক ওই কিছু প্যান্ট শার্ট ট্যান্ট কিনছি তো, তাই চলো আজকের মতো তোমার কি ফুচকা খাওয়া হলো? তখন আমি বললাম, হ্যাঁ বাবা চলেন যাই। তখন আমার শ্বশুরের সঙ্গে আবার ওই মেলা থেকে রওনা দিলাম। এসে আমার শ্বশুর ব্যাগটা নিয়ে শ্বশুরের ঘরে ঢুকে পড়ল, আর আমি এদিকে আমার রুমের মধ্যে যেসব নতুন শাড়ি এটা ওটা পরছিলাম সেগুলা চেঞ্জ করতে লাগলাম। হঠাৎ চেঞ্জ নাই করতে আমার শ্বশুর আমার রুমে ওই ব্যাগটা নিয়ে প্রবেশ করলো। আমি জানো দেখে অবাক, কারণ আমার কাপড়গুলো অগোছালো ছিল। বন্ধুরা বুঝতেই তো পারছো, কারণ আমি দরজাটা খুলে রাখছি, আমি তো বুঝতে পারি নাই যে আমার শ্বশুর ঢুকে পড়বে। তারপরে বন্ধুরা আমি আমার শ্বশুরকে বললাম, বাবা তুমি এভাবে নক না করে ঢুকতে পারো না, কারণ আমি তোমার পুত্রবধূ, তুমি নক না করে খোঁজ করে ঢুকে পড়লে, দেখছো না আমি সব কিছু চেঞ্জ করছি। তখন আমার শ্বশুর আমার থেকে একভাবে তাকিয়ে আছে, কারণ আমি তো তখন চেঞ্জ করছি। আমার শ্বশুর যেন আমাকে থেকে অন্য স্টাইলে তাকিয়ে আছে, অন্য রকম তাকিয়ে আছে, যেন কোনো কিছু অনুভব করছে, কারণ আমার শ্বশুরটাও অনেক হ্যান্ডসাম ইয়াং। তখন আমাকে বলল, শোনো বৌমা, এগুলো এখন যে যুগ পড়েছে এসব ফ্রি মাইন্ডের যুগ, কিছু মনে করো না, যেহেতু ঢুকেই পড়েছি সব কিছু যে দেখে ফেলছি, তুমি এটা মাইন্ড করো না। তখন আমি বললাম, ঠিক আছে বাবা তুমি এখন যাও তো, আমি সব কিছু চেঞ্জ করব, কারণ আমি তোমার সঙ্গে মেলায় গিয়ে এসব নতুন শাড়ি টাড়ি পরে আর থাকতে পারছি না, কেমন যেন মাঠটাও ভাঙা হয়ে নাই, একেবারে কেমন লাগছে। তখন আমার শ্বশুর বলল, শোনো বৌমা, এই ব্যাগটা না আমার না, এই ব্যাগটা তোমার। এই মেলা থেকে তুমি যা যা পছন্দ করেছিলে সব কিছুই দেখো তোমার জন্য কিনে নিয়ে আসছি, কারণ এখানে যদি তোমার স্বামী থাকতো সব কিছু এভাবেই কিনে দিত, তাই তুমি তো বাড়ির কখনো বাইরে বের হও না বিয়ের পরে, তাই আজকে এই সুযোগটা পেয়ে তোমাকে আমি সব কিছু কিনে দিয়েছি। তারপরে বন্ধুরা আমি ঘর বন্ধ করে আমার শ্বশুরকে ঘরের মধ্যে থেকে বিদায় করে দিলাম। আমার শ্বশুরের রুমে গিয়ে প্রবেশ করলো, আর আমি এদিকে ঘরটা আটকিয়ে দিয়ে দেখি সারা ব্যাগের মধ্যে আমি মেলাতে গিয়ে যা যা চয়েস করেছিলাম শুধু দোকানদারকে জিজ্ঞাসা করেছিলাম, বা আমার শ্বশুরের সামনে বলছিলাম যে এটা ভালো ওটা ভালো, যেন কোনোটাই বাদ রাখি নাই, সব কিছু যেন একেবারে মেলা থেকে কিনে নিয়ে চলে আসছে আমার জন্য। আমি তখন মনে মনে ভাবছি, কী ব্যাপার, শ্বশুর তো টাকা খরচ করে না, হঠাৎ আমার পিছে এত টাকা পয়সা খরচ করছে কেন? আর তার টাকা পয়সার অভাব নেই, কিন্তু বন্ধুরা একটু কাঠ মতো একটু কিপটা যাকে বলা হয়, কিন্তু আমার জন্য এত টাকা পয়সা খরচ করছে। আর আমি আজকে এই প্রথম দেখলাম কয়েক বছরের মধ্যে যে হুট করে আমার রুমে প্রবেশ করলো, মতলবটা কি আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। এখন আমি আস্তে আস্তে ব্যাগটা খুলে যেন শাড়ি থ্রি পিস এটা ওটা যেন একটা সংসারে মনে হচ্ছে যেন 1 বছরের মার্কেট আমাকে একবারে করে দিয়েছে, যেন 5-6টা করে থ্রি পিস, নতুন নতুন শাড়ি, আবার বন্ধুরা কিছু বেড়াও আছে বুঝতেই তো পারছো।
তখন আমি মনে মনে ভাবলাম, শ্বশুর আমাকে এটা কেন কিনে দিল? কারণ এটা তো কি মনে হচ্ছে, আমি তো কিছু বুঝতে পারছি না। আমার শ্বশুর সব কিছু কিনে দিয়েছে ঠিক আছে, কিন্তু এটার কি দরকার ছিল? কারণ এটা আবার কত সাইজ লাগবে, কি লাগবে, যেন সব কিছুই আছে। তারপরে আমি এভাবেই মনে তনে থাকতে লাগলাম, আর মাঝে মাঝেই এটা ওটা পরতে লাগলাম। আমার শ্বশুর আমাকে মাঝে মাঝেই বলে, তুমি ওই কালারের শাড়িটা পরবা, ওই কালারের থ্রি পিসটা পরবা, তোমাকে সুন্দর লাগে। কারণ আমার শ্বশুরের মন রাখতে, বন্ধুরা, কারণ স্বামী বাড়িতে নেই, আমি শ্বশুরের কথা মোতাবেকই চলতে লাগলাম। তারপরে বন্ধুরা, হঠাৎ একদিন আমার স্বামীর ফোন এলো। তখন আমাকে বলল, আচ্ছা লক্ষ্মীদি, তুমি কেমন আছো? তখন আমি বললাম, কেমন আর থাকবো। তখন আমি যেন রুমের মধ্যে প্রবেশ করে বসে আছি, আর আমার শ্বশুর দুপুরবেলা ঘুমাচ্ছে। আমার স্বামী ভিডিও কলে ফোন দিয়েছে। তখন আমার বলল, শোনো, তোমাকে অনেক দিন ভালোভাবে দেখি না। তখন আমি বললাম, কেন? তুমি তো 15 দিন আগে ভিডিও কলে ফোন দিয়েছিলে, আমি তো সব কিছুই তোমাকে ভিডিও কলে সব কিছুই তো দেখা যায়। তখন আমার স্বামী আমাকে বলল, শোনো, ওই দেখা শেষ দেখা না। কারণ আমি যেটা দেখতে চাচ্ছি, তুমি ভিডিও কলে যদি দেখাতে, কারণ আমি তোমার স্বামী, তুমি বুঝতে পারছো না আমি তোমার কি দেখতে চাচ্ছি? তখন আমি বললাম, যা, তুমি তো সব কিছু এখান থেকে দেখে গিয়েছো, আর ওখানে কত সুন্দর সুন্দর মেয়ে দেখছো, বিদেশি ফর্সা ফর্সা মেয়ে, এরকম বাঙালি মেয়ে আছে, দেখছো না? তখন আমার স্বামীটা যেন মন খারাপ হলো। তখন আমি বললাম, আচ্ছা সত্যি করে বলো তো, তুমি আসলেও কি দেখতে চাচ্ছ? এখন আমার স্বামী বলল, শোনো, একটা স্বামী রাত্রে ঘরের মধ্যে একটা স্ত্রীর কাছে কি দেখতে চায়। তখন আমি বললাম, ও বুঝতে পেরেছি, এই জন্য তোমার মন খারাপ। ঠিক আছে, আমি ঘরটা আটকিয়ে দিই, কারণ তোমার বাবা রয়েছে পাশের রুমে, অনেক কিছু শুনতে পাবে। আর তুমি এত জোরে জোরে মোবাইলে কথা বললে, ভিডিও কলে তোমার বাবা যে শুয়ে আছে। তখন আমার স্বামী বলল, সমস্যা নেই, বাবা তো অন্য রুমে শুয়েই আছে, পাশের রুমে। এখন দুপুরবেলা দেখো কত নাক ডাকিয়ে মনে হয় ঘুম পাড়ছে। তখন আমি একটু লক্ষ্য করে দেখলাম, আসলেও আমার শ্বশুর যেন নাক ডাকিয়ে ঘুম পাড়ছে। কিন্তু বন্ধুরা, আমার স্বামীর সঙ্গে এভাবে আমি ভিডিও কলে আমার স্বামী যেটা যেটা বলছে, আমি যেন সেটাই করছি। অবশেষে সব কিছুই আমি ভিডিও কলে আমার স্বামীকে দেখালাম। তারপরে আমার স্বামী খুবই খুশি। তখন বলছে, তোমার তো অনেক উন্নতি হয়েছে দেখছি, আমি বাড়িতে নেই, অনেক তাজা মোটা হয়েছ। কারণ আমি এটাই চেয়েছিলাম, একটু তাজা মোটা না হলে তো ভালোও লাগে না মেয়েদের। তখন আমার স্বামী এভাবেই ফোনটা রেখে দিল। কিন্তু বন্ধুরা, আমার শ্বশুর যে বেড়ার ফটো দিয়ে সব কিছু আমি স্বামীকে ভিডিও কলে দেখাতেছিলাম, আমার শ্বশুর যে কখন দেখে লক করে বসে আছে আমি তো জানি না। তখন হঠাৎ একদম সন্ধ্যা লেগে গেছে, আমাকে বলছে, বৌমা, আজকে না তোমাকে একটা কথা বলবো। তখন আমি বললাম, ঠিক আছে বাবা, বলো, কি সমস্যা? কি কি কোনো কিছু সমস্যা হয়েছে? অসুখ করছে? মন খারাপ? তখন আমার শ্বশুর বলল, শোনো বৌমা, তোমাকে কি করে যে বলি, আমার কোনো কিছু ভালো লাগে না। কারণ আমি তোমাকে বলতেও চাচ্ছি না, কিন্তু না বলেও তো থাকতে পারছি না। কারণ আমি তো তোমাকে বলছি, তুমি আমার কথা শেয়ার করবে, আমি তোমার কথা শেয়ার করবো, কিন্তু আমি যে পুরুষ মানুষ আর তুমি আমার বৌমা, আমি তোমাকে কি করে যে বলি বৌমা। তখন আমি বললাম, বাবা, এই ঠিকই অত না ভেবে তুমি সরাসরি বলে দাও তো বাবা, কি বলবা বলো। তখন আমার শ্বশুর বলছে, না না, আজকে থাক, কয়েকটা দিন যাক, তারপরেই না হয় বলবো। তখন আমি বললাম, ঠিক আছে, আপনার যখন বলার ইচ্ছা হয় ঠিক আমার কাছে বলবেন, কারণ আমি তো আপনার বৌমা, এমন কিছু বলেন না যাতে সমস্যা হয়। তখন আমার শ্বশুর বলল, ঠিক আছে বৌমা, আরেকদিন বলবো। তারপরে বন্ধুরা, আমি আমার রুমের মধ্যে এসে আমার শ্বশুর কি বলবে, কারণ আমি বৌমা যেন অনেক কিছু সারা রাত ধরে ভাবি, কিন্তু কোনো কিছু যেন বুঝে উঠতে পারি না। কারণ কি বলবে, শ্বশুরের মনে কি আছে আল্লাহ জানে। আর শ্বশুর তো আমাকে সব কিছুই দিচ্ছে, কি আর বলতে পারে একটা পুত্রবধূকে একটা শ্বশুর কিনা, আমি কি যা কি ছাতা ভাবছি বুঝতে পারছি না। দেখ বন্ধুরা, এভাবেই আমার কয়েকটা দিন এভাবে সুন্দরভাবে শ্বশুরের সঙ্গে ঘর সংসার যেতে লাগলো। হঠাৎ আমার স্বামী সপ্তাহখানিক যেতেই আবার ফোন দিল, বলল, শোনো, আমার শরীরটা ভালো নেই, কেমন যেন আজ তোমাকে সেদিনকে ভিডিও কলে ফোন দেওয়ার পরে যেন খুব অস্থিরতা লাগছে, ভালো লাগছে না। কি যে করি, আমি এখন আজ 3 দিন বিছানায় শুয়ে আছি, কোনো কিছুই ভালো লাগে না।
এত বড় বড় বিদেশি ডাক্তার দেখাচ্ছি, শুধু তুমি কিছু মনে করো না শোনা, কারণ আমার মনে হয় আর বাড়িতে ফেরা হবে না। তখন আমার মনটা খারাপ হয়ে গেল। তখন আমি বললাম, কি হয়েছে বলো না, আজ 3 দিন তুমি বিছানায়, আজ হঠাৎ ফোন দিচ্ছ। তখন বললো যে শোনো, হয়তো আল্লাহ আমাকে তোমার মুখটা দেখার জন্যই এই ভিডিও কলে বাঁচিয়ে রাখছে, কারণ আমি তোমার মুখটা দেখে মরতে পারি না। আমি যে তোমার স্বামী, অনেক ভালোবাসি, তাই মনে করলাম আমি আজ 3 দিন অসুস্থ, হয়তো ভালো হয়ে যাব। কিন্তু ডাক্তার আজকে একটা কথা বলে গেল, বলতো তুমি আর বেশি দিন বাঁচবে না, কারণ তোমার মধ্যে ক্যান্সার প্রবেশ করেছে। তোমার এই ক্যান্সারটা অনেক আগের থেকেই। শোনাবো, আমি এই জিনিসটা অনুভব করতাম অনেক ছোটবেলার থেকে, কিন্তু আমি কখনো বড় বড় ডাক্তার এটা ওটা দেখাই নাই। কিন্তু বিদেশে এসে আমার এই জিনিসটা এখন অনেক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই আমার যেন কোনো কিছু ভালো লাগছে না, এজন্য তোমাকে কল দিলাম। দেখি না তোমার মুখটা একটু ভালো করে দেখাও না শোনা। আমার স্বামী যেন কাকতি মিনতি করতে লাগলো ভিডিও ফোন দিয়ে। এভাবেই আমার সঙ্গে ভিডিও ফোনে কথা বলতে বলতে এমন তো অবস্থায় ভিডিও ফোনটা হাত থেকে পড়ে গেল, আর যেন সারা শব্দই পাচ্ছি না। পাশে একজন বসা ছিল, তখন আমাকে বলল, ভাবি শোনো, তোমার স্বামী আর দুনিয়াতে নেই। তখন আমি যেন একেবারে আমার হাতের চুড়ি এটা ওটা ছিল, আমি যেন অবাক হয়ে ঠপ করে পড়ে মাটিতে আমার সব কিছু ভেঙে চুড়ে সারকার হয়ে গেল। একেবারে দুঃখের ছায়া নেমে এলো আমার সংসারে। এদিকে বাচ্চা কাচ্চাও দিল না। আমি যেন অনেক টেনশন করতে লাগলাম আমার স্বামীর সংসারে। আমার স্বামী বেঁচে নেই, এখন কি যে করি। হঠাৎ আমার শ্বশুর তার রুম থেকে আমার মধ্যে প্রবেশ করলো, বলল, শোনো বৌমা, এত কান্নাকাটি করছো কেন, কি হয়েছে তোমার? তখন আমি বললাম, বাবা, আপনার ছেলে তো আর দুনিয়াতে বেঁচে নেই, এইমাত্র সে দুনিয়া ছেড়ে চলে গেল। আমার কাছে ভিডিও কল দিছিল, এভাবেই আমাকে দেখতে দেখতে আমার সঙ্গে কথা বলতে বলতে এভাবে দুনিয়া ছেড়ে চলে গেল। বাবা, আপনি তো কোনোদিন বলেন নাই যে আপনার ছেলের ক্যান্সার আছে, এটা আছে ওটা আছে, ভিতরে অনেক অসুখ। তখন আমার শ্বশুর বলল, শোনো বৌমা, ও মাঝে মাঝে মাথা ঘোরা এটা ওটা বলতো, কিন্তু কোনোদিন দেখানো হয় নাই। কারণ ও বলতো, ওই 1-1.5 ঘন্টা পরে বলতো, আর সারাদিন ঠিক আছি। তাহলে কি করব, সে যদি ইচ্ছা না করে আমি কি করব? এখন ওসব কথা বাদ দাও তো, যেহেতু ছেলেটা চলে গেছে, কিভাবে লাশটা নিয়ে আসা যায় সেই চিন্তা করি। তখন আমি বললাম, ঠিক আছে, আপনি দেখেন কি করা যায়। বন্ধুরা, এভাবে যেন 6-7টা দিন চলে যাচ্ছে, বাড়িতে যেন দুঃখের ছায়া নেমে এসেছে, কিন্তু আমার স্বামীর লাশটা এখনো আসি নাই। এভাবে 8 দিন 9 দিনের মাথায় আমার স্বামীর লাশটা এসে অ্যাম্বুলেন্স নিয়ে এসে বাড়িতে হাজির করলো। তারপরে বন্ধুরা, গ্রামের লোক যেন দেখার জন্য ভরে গেল, কারণ আমার স্বামী খুবই একটা ভালো মানুষ ছিল, সবার সঙ্গে মিশতো, খেলতো। এ দাওটা যেন ছোট বড় তার কাছে কোনো ছিল না, সবই বন্ধুর মতো ছিল। বহুত লোক হলো জানাজারে, যেন আমি অবাক হয়ে গেছি। আমার স্বামীটা এত ভালো ছিল, আমার কাছেও যেন আমার স্বামী খুবই ভালো ছিল। বন্ধুরা আমাকে প্রচণ্ড ভালোবাসতো। এভাবেই সবাই মিলে যেন আমার স্বামীর সে কাজটা একেবারে গোরস্থানে নিয়ে গিয়ে দাপন কাপন করে সব কিছু যেন সবাই বাড়িতে ফিরে আসলো। তারপরে বন্ধুরা অনেক টেনশন করছি, যেন চিন্তা ভাবনা মন থেকে যাচ্ছেই না, কারণ আমি একটা ইয়ং যুবতী বউ, আমার যেন কোনো কিছুই ভালো লাগে না। এদিকে কয়েকটা দিন হয়ে গেল স্বামীর মরে যাওয়ার, কিন্তু আমার শ্বশুর মাঝে মাঝে এসে আমার মাথায় হাত দিয়ে বলে, শোনো বৌমা, টেনশন করার দরকার নেই, কারণ আমি তো আছি, তোমাকে দরকার অন্য কোথাও বিয়ে দেব। তখন আমি বললাম, এখনই বাবা বিয়ের কথা বলো না, কারণ আমি তোমার পুত্রবধূ, এখনই যদি এভাবে বিয়ের কথা বলো, কিছুদিন আগে স্বামী মারা গিয়েছে, এভাবে আমার মনটা খারাপ করে দিও না। তখন আমার শ্বশুর বলল, ঠিক আছে বৌমা, তোমার যেটা ভালো মনে হয় সেটা করো। তখন আমি আমার বারান্দা থেকে উঠে আমার রুমের মধ্যে চলে গেলাম, যেন স্বামীর অনেক কথা ভাবতে লাগলাম, আমার স্বামীর আদর্শ থেকে। কারণ মাত্র 1 বছর বিয়ে হয়েছিল, আর সারা বছরই সে বিদেশ থেকে এভাবে চলে গেল। আমার এটা একেবারে ভরা জৈবন, কারণ একটা ইয়াং মেয়ে কি চায় বন্ধুরা, বুঝতেই তো পারছো। আমার স্বামীটা আমার পাশে না থাকায় আমার যেন মনটা সবসময় এভাবে খারাপ হতেই থাকে। আমার শ্বশুর মাঝে সাঝেই বলো, তুমি একটা কোথাও বিয়ে করে নাও। তখন আমি বললাম, না, আমি আর বিয়ে করব না, কারণ একটা মেয়ের বিয়ে একবারই হয়, আমি আর দ্বিতীয় বিয়ে করব না। এভাবেই আপনার বাসাতে যতদিন আপনি এভাবে বাড়িতে বেঁচে আছেন, ততদিন আপনার সেবা যত্ন করেই আমি দুনিয়া থেকে চলে যাব। তখন আমার শ্বশুর
আমাকে বলল, ঠিক আছে, সমস্যা নেই, তুমি যদি থাকতে পারো এভাবে তাহলে থাকো। তারপরে বন্ধুরা, এভাবেই শ্বশুরের সঙ্গে যেন বছরখানিক চলে গেল। সবসময় যেন 2 বেলা রান্না, শ্বশুরের খেদমত করা, আদর সোহাগ, এটা যেন সবসময়ই আমাদের চলতেই থাকলো। হঠাৎ একদিন আমার শ্বশুর আমাকে বলল, ঘরের মধ্যে আমি শুয়ে আছি, তখন যেন একটু এলো পাতারি হয়ে শুয়ে আছি, কারণ আমি তো বুঝতে পারি নাই আমার শ্বশুর ঢুকে পড়বে, অনেক গরম পড়ছে, যেন আমার কাপড় চোপড়গুলো অগোছালো। তখন আমার শ্বশুর, দরজাটা আমার খোলাই ছিল, ঢুকে পড়ল। তখন বলল, বৌমা শোনো, তোমাকে না আমি একটা কথা বলতে চেয়েছিলাম। যখন তোমার স্বামী বেঁচে ছিল, তোমার কি মনে আছে তুমি একটা ভিডিও কলে সব কিছু আমার ছেলেকে দেখাতেছিলে? তখন যেন শুনি আমার মনটা একেবারে খারাপ লাগলো। তখন আমি বললাম, আচ্ছা বাবা, তুমি কি এইগুলো সব কি দেখেছিলে? তখন আমার শ্বশুর বলল, হ্যাঁ, আমি সব কিছুই দেখেছিলাম, কারণ এই দেখো, এই বেড়ার একটা ফটো আছে, তুমি তোমার স্বামীর সঙ্গে যখন ভিডিও কলে সব কিছু দেখালে, কথা বললে, আমি সেই সময় সব কিছুই দেখেছিলাম। তুমি কিছু মনে করো না। যাই হোক, আমিও তো একটা পুরুষ, কারণ আমার এখনও যে বয়সটা আছে তুমি তো দেখতেই পারছো, কারণ আমি একটা হ্যান্ডসাম একটা পুরুষ। তোমার শ্বশুর বটে, কিন্তু আমারও তো মন আছে বৌমা। তখন আমি বললাম, বাবা আপনি কি বলতে চাচ্ছেন সেটা খুলে বলেন তো, এত পেজ গিয়ে বলার দরকার নেই। তখন আমি বললাম, শোনো বৌমা, আমি তো বুঝি কার কোথায় কখন কি লাগবে, কি হবে। তখন আমি বললাম, কি বলতে চাচ্ছেন সেটা খুলে বলেন, এত এই নিয়ে বিনিয়ে বলার দরকার কি, বলেন না বাবা। তখন আমার শ্বশুর আমাকে বলল, শোনো বাবা, আমি তোমাকে যেটা বলতে চেয়েছিলাম, কারণ আমি তো তোমার সব কিছুই দেখছি, আর তোমার কোথায় বিয়ে হয়ে যাবে, কি হবে, তাই তোমাকে বারবার আমি বিয়ের কথা বলছি। তুমি বলছো এই সংসারটা ধরে রাখতে পারলে আমার জীবনটা চলে যাবে, বাঁচি মরি আপনার সেবা যত্ন করেই মরবো, এ কথা তো বলেছিলে। তখন আমি বললাম, হ্যাঁ আমি এটা বলেছিলাম, কিন্তু এসব কথা এখন উঠছে কেন? তখন আমার শ্বশুর বলল, শোনো বৌমা, আমি তোমার সব কিছু যখন আবার ইয়েতেই আসছে, নজরেই আসছে, কিছু মনে না করলে একটা কথা বলি। তখন আমি বললাম, হ্যাঁ বলুন বাবা। তারপরে বন্ধুরা, আমার শ্বশুর আমাকে বলল, শোনো বৌমা, যেহেতু এই বাড়িতে আমি একটা হ্যান্ডসাম পুরুষ আর তুমি একটা যুবতী ইয়াং মেয়ে, কারণ সবারই সব কিছুর চাহিদা আছে, তুমি আস্তে আস্তে তোমার এভাবে ইয়েটা নষ্ট করতে পারো না, কারণ তোমার একটা যৌবন আছে, আমারও একটা যৌবন আছে। তোমার শাশুড়ি মারা গিয়েছে, কিন্তু আমি এখনও ইয়াং। তোমার স্বামীটা মারা গেছে, কিন্তু তুমিও ইয়াং। এভাবে দুজনের জীবন এভাবে একে বাড়ির মধ্যে কাটতে পারে না। তখন আমি আমার শ্বশুরকে বললাম, আপনি একবারে খুলে বলুন, আমি কিছু মনে করব না। তখন আমার শ্বশুর বলল, শোনো, আমি তোমার সঙ্গে ঘর সংসার করতে চাই, ঘর সংসার বাঁধতে চাই। তখন আমি বললাম, এটা আপনি কি বলছেন বাবা, আপনার আমি বেটার বউ হই না? তখন আমার শ্বশুর বলল, শোনো, এখন আমার ছেলে বেঁচে নেই, এখন কোথাও যদি একটা মানুষ বিয়ে করতে চাইছে, একটা অন্য পরিবারে ছেলে সন্তান রেখে বউ মারা গিয়েছে, কিন্তু স্বামীটা বেঁচে আছে, সেই রকম জায়গায় যদি তোমার বিয়ে হয়ে যায়, তাহলে আমি তো এখন তোমার আত্মীয় স্বজন কেউ না, যেহেতু আমার ছেলে বেঁচে নাই, সেক্ষেত্রে আমি মনে করি তোমার অন্য কোথাও বিয়ে করার চেয়ে আমি যেহেতু বেঁচে আছি, গ্রামের মানুষ কিছু বলবে না, দরকার হলে তোমাকে নিয়ে গ্রামের মানুষ অনেক কথা বলতেও পারে। আবার যাই হোক, আমি তোমাকে বিয়ে শাদি করে এখান থেকে দরকার অনেক দূরে চলে যাব, কারণ আমার টাকা পয়সা আছে, অভাব নেই। আমি এখানকার জায়গা জমি টুক করে বেচে সব কিছু তোমার নামে যত টাকা পয়সা আছে দিয়ে আমি সব কিছু তোমাকে নিয়ে এখান থেকে চলে যাব। তখন আমি বললাম, ঠিক আছে, তাহলে আমাকে একটু ভাবতে দেন। তখন আমার শ্বশুর বলল, ভেবে কোনো চিন্তা এর দরকার নেই, কারণ এটা ভাবলে তুমি অতীত বলে যাও, বর্তমানে আসো, কারণ অতীতে কি হয়েছে সেটা ভুলে যাও, কারণ তোমার স্বামী নেই। বর্তমানে যেটা এখন আছে সেটা নিয়ে ভাবতে হবে, কারণ আমি যদি এখন মারা যাই, তুমি কাকে নিয়ে বসবাস করবে? কারণ তুমি একটা ইয়াং যুবতী মেয়ে, এভাবে তো তুমি একা একা থাকতে পারো না, কারণ সব কিছুরই একটা চাহিদা আছে। তখন আমি বললাম, বাবা আমাকে 10টা মিনিট ভাবতে দেন। তখন আমার শ্বশুর বলল, ঠিক আছে, তুমি ভেবে চিনতে আমার সঙ্গে কথা বললো। আমি রুমে গেলাম। তখন যেন আমার শ্বশুর যাওয়ার পরে পিছনের কথা যেন সব কিছু মনে পড়তে লাগলো, কিন্তু তখন আবার মাথা থেকে ছিঁড়ে ফেললাম, না, আমার শ্বশুর তো এখনও সত্যি সত্যিই অনেক হ্যান্ডসাম, ইয়াং,
আর আমার সব কিছু এখানে যখন জানাশোনা, তাই আমি মনে করি আমার শ্বশুরকে যদি নিয়ে এখান থেকে সব কিছু দিয়ে থাওয়া করে সুখে থাকতে পারি, আমার শ্বশুরটাও বাঁচলো, আমিও বাঁচলাম। তাই বন্ধুরা, আমি 10 মিনিট আমার শ্বশুর সময় দিয়েছিল, কারণ আমার জৈবন জ্বালাটাও যেন দিন দিন যত যাচ্ছে বাড়ছে। কারণ বিয়ের পরে আমি আমার স্বামীকে মাত্র 1টা বছর পেয়েছিলাম, আর এই 10-12টা বছর চলে যাচ্ছে, আমি যেন আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছি, আমার ভালো লাগে না। তাই বন্ধুরা, আমি তাড়াহুড়া করে 5টা মিনিট নাই যেতে আমার শ্বশুরের কাছে রুমের মধ্যে প্রবেশ করলাম। বললাম, ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করুন। তখন যেন আমার শ্বশুর আমাকে অনেক আদর যত্ন করতে লাগলো, একেবারে নিজের স্ত্রীর মতো। যে সোহাগটা আমি আজ 10-12টা বছর পাই না, যেন সোহাগী আদরে সেই দিনের মধ্যেই একেবারে আমাকে অনেক আদর যত্ন করতে লাগলো। বন্ধুরা, বুঝতেই তো পারছো, কারণ আমি একটা যুবতী মেয়ে, আমার শ্বশুরও অনেক হ্যান্ডসাম। বন্ধুরা, বুঝতেই তো পারছো, পুরাতন চাল ভাতে বাড়ে, আমার শ্বশুরের যে এত দম আছে আমি বুঝতে পারি নাই বন্ধুরা। তারপরে এভাবেই আমি শ্বশুরের সোয়াগ আদর পেয়ে যেন আবার আমার শরীরটা আগের চেয়ে ভালো হয়ে গেল, খুব সুখে থাকতে লাগলাম। কিন্তু এভাবে কতদিন থাকবো, কারণ বিধবা সংসার, আর এদিকে শ্বশুর আমার সঙ্গে যে বিহেভটা করে, কারণ এভাবে গ্রামের মানুষ দেখলে তো অনেক সমস্যা হবে। তাই আমি একদিন বললাম, শোনো, আজকে তুমি আমাকে নিয়ে এখান থেকে অন্য কোথাও চলে যাও, ভারী এটারই পড়ে থাক, তোমার তো নগদ ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা আছে, চলো না অন্য কোথাও গিয়ে এভাবে জীবন সংসার করে নেব। জানো, আমার কোনো কিছু ভালো লাগছে না, আমি শ্বশুরকে বলেই ফেললাম। তখন আমার শ্বশুর বলল, সত্যি তুমি সত্যি চলে যাবে আমার সঙ্গে? চলো, আমরা 1 সপ্তাহের মধ্যে সব কিছু গুটিয়ে এখান থেকে বিদায় নেব। কারণ এই গ্রামে যদি এই ঘটনাটা ঘটে বা মানুষ জানে যে পুত্রবধূর সঙ্গে শ্বশুরের এটা, কিন্তু কারণ আমার ছেলে তো বেঁচে নেই, কারণ তোমার তো অন্য কোথাও বিয়ে করাই লাগতো, মানুষ তো গ্রামের মানুষ তো এটা বুঝতে পারবে না, অনেক কিছু ভেবে নেবে। তাই তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো সঠিক নিয়েছো, কারণ অন্য জায়গায় গিয়ে বসবাস করলে সবাই স্বামী স্ত্রী মনে করবে। বন্ধুরা, আমার স্বামী মারা যাওয়াতেই এভাবে আমি বিধবা সংসারে পড়েছিলাম। কি করব? অবশেষে শ্বশুরকেই আমাকে বেছে নিতে হলো। শ্বশুর আমাকে সব কিছু দিত, এমনকি আমার নামে জায়গা জমি ব্যাংক ব্যালেন্স সব কিছু দিয়েছিল। আর আমাকে যেন স্বামীর যে আদর্শ একটা যেন সবসময় আমি যেন কোনো কিছু তার ভুলতে পারি না, কারণ আমার স্বামী যে আদর্শ একটা দিয়েছিল তার চেয়ে যেন আমার শ্বশুরের সঙ্গে আমার এটা হওয়ার পরে যেন আরও বেশি পাই, তৃপ্তি পাই, যেন মনের কাছে ভালো লাগে। কারণ সে একটু বয়স্ক তো, কিন্তু অনেক দম আছে তার, এত দম পুরুষ আমি এখনো দেখি নাই। এভাবেই বন্ধুরা আমরা অন্য কোথাও অন্য শহরে এসে বসবাস করতে লাগলাম শ্বশুরের সঙ্গে ঘর সংসার করে যেন আমি খুব খুশিতেই থাকলাম, কারণ এই দেশের মানুষ জানে আমরা স্বামী স্ত্রী। বন্ধুরা, এভাবেই আমার স্বামী মারা যাওয়াতেই আমি শ্বশুরের সঙ্গে এভাবেই জীবনটা কাটিয়ে দিলাম। আমার এখনো বাচ্চা কাচ্চা হয় নাই, তাই আমার শ্বশুরও খুবই খুশি আছে। শ্বশুর বলতে কি, এখন তো বর্তমান আমার সেটা বুঝতেই তো পারছো বন্ধুরা, শ্বশুর তো আর বলা যায় না। যাই হোক বন্ধুরা, কারণ আমি পরিস্থিতির শিকার হয়েছিলাম, তাই বন্ধুরা এভাবেই শ্বশুরের সঙ্গে ঘর সংসারটা করতে লাগলাম। বন্ধুরা, আমার গল্পটা তোমাদের কেমন লাগলো? অবশ্যই ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে আশেপাশে বন্ধু আত্মীয়স্বজনদের দেখার সুযোগ করে দাও। বন্ধুরা, আমি আগামীকাল তোমাদের মাঝে আবার এইরকম বিনোদনমূলক গল্প নিয়ে অবশ্যই হাজির হব। তাই সুখে থেকো, ভালো থেকো, পরিবারকে নিয়ে অবশ্যই ভালো থেকো, আর নিজের যত্ন নিও। আর ছোট ছোট বাচ্চাদেরকে অবশ্যই স্কুলে পাঠিয়ে দিও, কারণ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। এই প্রত্যাশায় আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।